হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের সেশনে ক্লাস 12 এর জন্য একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আলোচনা করব। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। পড়ে চলে যাব স্ট্রং রুটস। স্ট্রং রুটস, এবার বুঝবে স্ট্রং রুটস বলতে কি বুঝিয়েছেন এপিজে আব্দুল কালাম। কার লেখা? এপিজে আব্দুল কালাম। ওকে, এপিজে আব্দুল কালাম। এবার দেখো, রুটস বলতে আমরা কি জানি? মূল, তাই তো? মূল। কিন্তু এখানে এই গল্পে রুটস বলতে বোঝানো হয়েছে সোর্স, অর্থাৎ উৎস, অথবা তোমরা এটাকে বলতে পারো বন্ড, বন্ধন। উৎস বা শক্ত বন্ধনকে স্ট্রং রুটস হিসেবে দেখানো হয়েছে। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এপিজে আব্দুল কালামের ফুল নেম কিন্তু আসতে পারে, এটা খেয়াল রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট নোট ডাউন করবে। এপিজে আব্দুল কালামের ফুল নেম কি আছে? ফকির আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম। ওকে, আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালামের ফুল নেম অবশ্যই তোমরা নোট ডাউন করবে, যারা জানো না অবশ্যই দেখবে। স্ট্রং রুটস গল্পটির সোর্স কি, অর্থাৎ স্ট্রং রুটস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে, ইট ইজ ডিরাইভড ফ্রম হিজ autobiographical work, autobiographical autobiographical work, উইংস অফ ফায়ার। এটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে, টেক্সট বইয়ে কন্টেন্টস দেখবে, কন্টেন্টস এর মধ্যে উইংস অফ ফায়ার এই সোর্সটি দেওয়া রয়েছে। এটাও কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে দুটো জিনিস মুখস্থ রাখবে, উইংস অফ ফায়ার এটা হচ্ছে সোর্স, আর হচ্ছে এপিজে আব্দুল কালামের ফুল নেম, এটা হচ্ছে ফুল নেম। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা শুরু করব এবং গল্পের প্রত্যেকটা শব্দের অর্থ জানবো। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা সামনে টেক্সট বইটি রাখবে, তোমরা টেক্সট বই দেখবে আর আমি কি পড়াচ্ছি সেটা দেখবে, দুটো মিলিয়ে পড়বে, তাহলে গল্পটি বুঝে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করছি। আমরা সোজা এবার বইয়ে চলে এলাম, বইয়ে দেখবে কি বলেছে। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। প্রথমে বলা আছে যে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। এপিজে আব্দুল কালাম বলেছেন যে আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। এখানে জায়গার নামও বলা আছে, মাদ্রাস স্টেটের রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ইংরেজদের আমলের মাদ্রাস এখন কি নাম হয়েছে? চেন্নাই। মনে রাখবে, চেন্নাই। মাই ফাদার জৈনুল আবদিন, আমার বাবা জৈনুল আবদিন। তাহলে লেখকের বাবার নাম কি? জৈনুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে ওনার বাবার বেশি কিছু প্রাথমিক শিক্ষাও ছিল না এবং বেশি সম্পদও ছিল না। ওকে, তারপর দেখবে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এই সব অসুবিধা সত্ত্বেও, ডেসপাইট মানে কি? সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তাহলে তিনি অধিকার করেছিলেন একটি দারুণ সহজাত জ্ঞান এবং মনের দিক থেকে বা আত্মার দিক থেকে একটি সত্যিকারের উদারতা। জেনারসিটি মানে কি? উদারতা। অর্থাৎ তিনি আত্মার দিক থেকে খুবই ভালো মনের মানুষ ছিলেন। কে? ওনার বাবা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। এবার আব্দুল কালাম বলেছেন যে আমার মাই হচ্ছে আমার বাবার একজন সাহায্যকারী। তাহলে ওনার মার নাম বলা রয়েছে আশি আম্মা। তারপরে কি রয়েছে? আই ডু নট রিকল। এখানে রিকল একটা নতুন শব্দ, তোমরা অনেকে হয়তো শোনোনি। রিকল হচ্ছে রিমেম্বার করা, স্মরণ করা। তাহলে আমি স্মরণ করতে পারছি না। কি স্মরণ করতে পারছে না? দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, লোকেদের সঠিক সংখ্যা। শি ফেড এভরিডে, তিনি প্রত্যেকদিন খাওয়াতেন। তাহলে শি বলতে এখানে এপিজে আব্দুল কালামের মায়ের কথা বলা হয়েছে। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত। কোয়াইট সার্টেন মানে কি? সম্পূর্ণ নিশ্চিত। দ্যাট, যে far more outsiders at with us than all the members of our family put together. আমাদের পরিবারের সমস্ত সদস্যদের চেয়ে বহিরাগতদের সংখ্যা বেশি ছিল এবং তিনি ওই বহিরাগতদের খাওয়াতেন, অর্থাৎ ওনার মা খাওয়াতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বলেছে আমার পিতামাতা একটি আদর্শ যুগল হিসাবে সম্মানিত ছিল। মাই মাদার্স লিনিয়েজ, অর্থাৎ আমার মায়ের বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, মানে ছিল অনেক বেশি প্রসিদ্ধ বা বিখ্যাত। ওয়ান অফ হার ফোর বিয়ার্স, ফোর বিয়ার মানে কি? পূর্বপুরুষ। পূর্বপুরুষদের মধ্যে অনেকে ছিল, তার মধ্যে একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড, প্রদান করা হয়েছিল, দ্য টাইটেল অর্থাৎ উপাধি,
কিসের উপাধি? অফ বাহাদুর। বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল কার দ্বারা? বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশের দ্বারা। তাহলে এখানে এপিজে আব্দুল কালাম বলেছেন যে ওনার মায়ের বংশধর এতটা বেশি প্রসিদ্ধ ছিল যে ব্রিটিশ সরকার ওনার মায়ের পরিবারের একজন পূর্বপুরুষকে বাহাদুর টাইটেল প্রদান করেছিলেন। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন, আমি অনেক বাচ্চা কাচ্চার মধ্যে একজন ছিলাম। ওয়ান অফ মানে অন্যতম। এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, তিনি ছিলেন একজন খাটো ছেলে যার চেহারা ছিল আনডিস্টিংগুইশড অর্থাৎ সাধারণ চেহারা। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবার ওনার প্যারেন্টস কেমন ছিলেন? টল অ্যান্ড হ্যান্ডসাম, তাহলে লম্বা এবং সুন্দর প্যারেন্টস এর ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যদিও তিনি খাটো ছিলেন। কে? এপিজে আব্দুল কালাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যে বাড়িটি বিল্ড করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল 19বিংশ শতকের মিডিলে, মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল পরিষ্কারভাবে একটি বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক, যেটা তৈরি ছিল, অর্থাৎ বাড়িটি কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন এন্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে। অন দা মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, কোথায়? রামেশ্বরমের মস্ক স্ট্রিট, একটি স্ট্রিটের নাম দেওয়া রয়েছে, সেখানে ওই বাড়িটি সিচুয়েটেড ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেনশিয়াল কমফোর্টস এন্ড লাক্সারিজ, অর্থাৎ ওনার বাবা খুবই সাধারণ ছিলেন এবং খুবই কড়া ছিলেন। তাহলে এখানে অস্টিয়ার মানে সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট, মনে রাখবে, সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট। তাহলে আমার কড়া বাবা এই সব অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন। অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং, খাবার, ওষুধ এবং বস্ত্রের প্রতি প্রয়োজনীয়তা প্রদান করেছিলেন। ইনফ্যাক্ট, যাই হোক, আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এবার এপিজে আব্দুল কালাম বললেন যে আমি বলবো যে আমার শৈশবকাল ছিল একটি নিরাপদ শৈশবকাল, মেটারিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং আবেগময় ভাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেষ অবধি দেখতে থাকো। আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমি সাধারণত আমার মায়ের সাথেই খেতাম। কিভাবে খেতেন? রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলা পাতা রাখতেন। প্লেস মানে কিন্তু এখানে জায়গা না, প্লেস শব্দটি এখানে ভার্ব হিসেবে বসানো হয়েছে, যার অর্থ কোনোখানে রাখা বা বসিয়ে দেওয়া। অন হুইচ, যার ওপর, শি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যার ওপর তিনি কি করতেন? ওনার মা ঢেলে দিতেন, অর্থাৎ হাতা দিয়ে ঢেলে দিতেন ভাত এবং অ্যারোমেটিক সাম্বার মানে কি? সুগন্ধি সাম্বার, এক ধরনের ডাল যেগুলো সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়। আর কি কি? এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এক ধরনের তীক্ষ্ণ বাড়িতে তৈরি করা আচার, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং তরতাজা নারকেলের চাটনির ডোলপ। ডোলপ মানে কি? তাল পাকানো। তারপর দেখো কি বলা রয়েছে, দ্য শিবা টেম্পল, এখানে একটা টেম্পলের নাম আছে, শিব মন্দির। হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, তাহলে শিব মন্দিরটি কাদের কাছে ফেমাস ছিল? পিলগ্রিমসদের কাছে, তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেই শিব মন্দিরটি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের রাস্তা ছিল। কত মিনিট? হাঁটা পথে জাস্ট 10 মিনিটস। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল প্রধানত মুসলিম এলাকা। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, এবং সেই হিন্দু পরিবারগুলো তাদের মুসলিম পরিবারের সাথে অ্যামিকেবলি বাস করতো। অ্যামিকেবলি মানে কি? বন্ধুত্বপূর্ণ ভাবে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এখান থেকে সাম্প্রদায়িক ঐক্য বা সাম্প্রদায়িক মিলের কথা বলা রয়েছে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, বলেছে আমাদের এলাকায় একটি পুরনো মসজিদ ছিল। মস্ক মানে মসজিদ। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যার প্রার্থনার জন্য বা প্রার্থনার উদ্দেশ্যে নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চন্টেড, আমার আরবি ভাষার মন্ত্র পড়ার অর্থের সামান্যটুকু ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি ভাবে বিশ্বস্ত ছিলাম, দ্যাট যে দে রিচড গড, প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছতো। যদিও এপিজে আব্দুল কালাম প্রার্থনার অর্থ মানে সম্পর্কে কিছুই বুঝতেন না, কিন্তু তিনি জানতেন যে না, এই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, এবার বলেছেন প্রেয়ারের পরে আমার বাবা যখন মসজিদ থেকে ফিরে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, তখন বিভিন্ন ধর্মের লোকজনেরা
বাইরে বসে থাকতেন ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে। কার জন্য? ওনার বাবার জন্য। ম্যানি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, বলেছে তাদের মধ্যে অনেকে আমার বাবাকে জলের বাটি দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যিনি তার আঙ্গুলের ডগা চুবিয়ে দিতেন, ইন দেম, সেগুলোর মধ্যে অর্থাৎ বাটিগুলোর মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, তারপরে প্রার্থনা বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, তারপরে সে বাটির জলগুলোকে বয়ে নিয়ে যাওয়া হতো ফর দ্য ইনভ্যালিড, তাদের জন্য? অসুস্থদের জন্য। সেই অসুস্থরা সেই জলটাকে ড্রিঙ্ক করলে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। I also remember people visiting our home to offer thanks after being cured. এবার লেখক মনে করলেন যে আমিও মনে করতে পারছি যে লোকেরা আমাদের বাড়িতে ভিজিট করতে আসতেন ধন্যবাদ জানানোর জন্য। কখন? যখন তারা সুস্থ হয়ে যেত। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হাসতেন, and asked them to thank Allah the merciful, এবং বলতেন তাদেরকে ধন্যবাদ জানাবে। কাকে ধন্যবাদ জানাবে? আল্লাহকে। আল্লাহ হচ্ছে মার্সিফুল, দয়াবান বা দয়াময়। দেখো পরে প্যারাগ্রাফে আমরা চলে যাব, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে এখানে একটা টেম্পলের নাম আছে, রামেশ্বরমে একটা টেম্পল ছিল যেটা ফেমাস ছিল। কি টেম্পল? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সেই টেম্পলের হাই প্রিস্ট অর্থাৎ উচ্চ পদস্থ পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত ছিলেন, কি নাম? পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। তারপরে দেখবে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। তাহলে বলেছে যে আমার শৈশবকালের পরিষ্কার মেমোরির মধ্যে দুজন লোকের কথা আছে, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকে তাদের মধ্যে প্রথাগত পোশাক পরেছিল। অর্থাৎ ওনার বাবা একজন কে ছিলেন? স্পিরিচুয়াল ম্যান ছিলেন, অর্থাৎ আধ্যাত্মিক লোক ছিলেন। আরেকজন ছিলেন কে? পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি একজন প্রিস্ট ছিলেন। এই দুজন লোকের কথা এপিজে আব্দুল কালামের মনে ছোটবেলা থেকে ছিল। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবারে এই দুজন কি নিয়ে কথা বলতো, কি নিয়ে ডিসকাস করতো? আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করতো। when I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer, তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। My father told me, তখন ওনার বাবা ওনাকে বলেছিলেন, there was nothing mysterious about prayer, যে প্রার্থনার নিয়ে বা প্রার্থনা সম্পর্কে রহস্যের কিচ্ছু নেই। rather, বরং prayer made possible a communion of the spirit between people, অর্থাৎ দুটো লোকের মধ্যে আত্মার মিলন ঘটাতে সক্ষম করে। কে? প্রেয়ার, প্রার্থনা। ওকে, অর্থাৎ প্রার্থনা করলে দুটো লোকের মধ্যে আত্মার মিলন ঘটে। when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বললেন, তিনি বলতে এপিজে আব্দুল কালামের বাবা। তাহলে ওনার বাবা বললেন যে যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তখন তুমি তোমার বডিটাকে ট্রান্সেন্ড করে যাও, সারপাস মানে পেরিয়ে যাও, কাটিয়ে যাও, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তখন তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাও, পার্ট অর্থাৎ অংশ হয়ে যাও। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা জানে না কোন রকমের ডিভিশন, বিভাগ বা ভেদাভেদ জানে না। কিসের ভেদাভেদ? ওয়েলথ সম্পদ, এজ বয়স, কাস্ট জাতি, অর ক্রিড ধর্ম। My father would convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে খুবই সহজ তামিল ভাষায় ব্যাখ্যা করতেন। এখানে কনভে মানে কিন্তু ব্যাখ্যা করা। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়ালি ইজ, যেটিতে তিনি আসলে আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং তিনি যে স্টেজে পৌঁছেছেন, অর্থাৎ যে অবস্থায় বা যে স্টেজ অর্থাৎ পর্বে পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো অথবা মন্দ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস এন্ড প্রবলেমস, তিনি বলেছেন তাহলে কেন তোমরা এই সমস্যা, ভোগান্তি, অসুবিধা এইসব নিয়ে ভয় পাচ্ছ? ভগবান তো তোমাদের সাথেই আছে, তো ভয় পাওয়ার কি রয়েছে? when troubles come, try to understand the relevance of your sufferings. এবার ওনার বাবা বলেছেন যে যখন সমস্যা আসে তখন চেষ্টা করবে বোঝার। কি বোঝার চেষ্টা করবে? যে তোমার দুর্দশার কারণ কি, কি প্রাসঙ্গিকতা রয়েছে, কি গুরুত্ব রয়েছে। এই সেন্টেন্সটি খুবই ভালো একটা সেন্টেন্স, ভালো করে দেখবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা এমন একটা অপরচুনিটিকে প্রেজেন্ট করে, মানে সুযোগকে নিয়ে আসে, যেখানে আমরা
নিজেকে অ্যানালাইজ করতে পারবো, সেলফ অ্যানালাইজ, নিজেকে বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে চলে আসবে। এবার দেখবে তারপরে কি রয়েছে, why don't you say this to the people who come to you for help and advice, I asked my father। এবার এপিজে আব্দুল কালাম ওনার বাবাকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি এই কথাটি সেই সব লোকেদের বলো না যারা তোমার কাছে আসে হেল্পের জন্য আর অ্যাডভাইসের জন্য, সাহায্য এবং উপদেশের জন্য। সেই সব লোকেদের বললেই তো হয়, তুমি যে কথাটা আমাকে বললে তাদেরকে তুমি কেন বলো না, এই কথাটা জিজ্ঞেস করলেন। He put his hands on my shoulders and looked straight into my eyes। এরপরে ওনার বাবা ওনার ঘাড়ে হাতটি রাখলেন এবং সোজা এপিজে আব্দুল কালামের চোখে তাকালেন। For quite some time he said nothing। কিছু সময়ের জন্য তিনি কিছুই বললেন না। As if he was judging my capacity to comprehend his words। ঠিক যেন তার কথা বোঝার ক্ষমতা আছে কিনা সেটা তিনি আমাকে জাজ করছেন, বিচার করছেন। এপিজে আব্দুল কালাম ভাবলেন যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে কিনা যে আমি বাবার কথাগুলো বুঝবো, এরকম ক্যাপাসিটি আমার মধ্যে রয়েছে কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি উত্তর দিলেন নিচু গভীর আওয়াজে, গভীর স্বরে। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এরপরে তার উত্তরটি আমাকে ফিল্ড করেছিল, ভরিয়ে দিয়েছিল কি দিয়ে? একটি অদ্ভুত শক্তি এবং এনথুজিয়াজম, আগ্রহ দিয়ে ভরিয়ে দিয়েছিল। whenever human beings find themselves alone, যখনই মানুষ নিজেদের একা খুঁজে পায়, as a natural reaction, একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসেবে, they start looking for company, তখন তারা কি করে? সঙ্গ খুঁজতে শুরু করে। whenever they reach an impasse, যখন তারা এমন কঠিন পরিস্থিতিতে পৌঁছে, যখন তারা কঠিন পরিস্থিতিতে পৌঁছয়, ইম্পাস মানে কি? এমন একটা সিচুয়েশন where there is no progress, ওকে, যেখান থেকে কোনো উন্নতির পথ নেই, ওখানে তোমাকে ডেডলক হিসেবে থেকে যেতে হবে। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন তারা এমন একজনের খোঁজ করে যারা তাকে সেই সমস্যা থেকে বের করিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বের করার পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। বলেছে প্রত্যেকটি রিকারেন্ট অর্থাৎ বারে বারে যেটা হয়, বারবার যেটা ঘটে সেটাকে রিকারেন্ট বলি। অ্যাঙ্গুইশ মানসিক যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার অর্থাৎ ইচ্ছে, ফাইন্ডস ইট খুঁজে পায় এটার নিজের বিশেষ সাহায্যকারীকে। অর্থাৎ তোমার মধ্যে ধরো মানসিক যন্ত্রণা আছে, আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, ইচ্ছা আছে, তোমার যেই বিষয়ে ইচ্ছে থাকুক, তুমি একদিন কি করবে? তোমার স্পেশাল হেল্পারকে তুমি খুঁজে পাবে, মানে যে তোমাকে হেল্প করবে তাকে তুমি খুঁজে পাবে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, দুর্দশায় যেসব লোকেরা আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, তখন আমি তাদের প্রচেষ্টার মাধ্যম হিসেবে কাজ করি। কিসের মাধ্যম? টু প্রফিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, যে আমি শান্ত করার চেষ্টা করি। কি শান্ত করার চেষ্টা করেন? পৈশাচিক শক্তি কি দিয়ে? প্রার্থনা এবং কিছু দান দিয়ে। তার মানে তিনি আধ্যাত্মিক কিছু জাদু মন্ত্র দিয়ে তাদের মধ্যে সেসব পৈশাচিক শক্তিটাকে শান্ত করার চেষ্টা করে যারা দুর্দশায় থাকে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এবার তিনি আবার বলেছেন যে এটা আদৌ একটি সঠিক পদক্ষেপ নয়, and should never be followed, এবং এটাকে কখনোই ফলো করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves। দেখো সেন্টেন্সটা মানে দেখবে, একজনকে অবশ্যই বুঝতে হবে, পার্থক্যটি বুঝতে হবে। কিসের কিসের মধ্যে পার্থক্য? মানে ভাগ্যের ভয় জর্জরিত ধারণা, ভাগ্য নিয়ে যাদের ভয় রয়েছে, এবং এমন ধারণা যে ধারণাটি আমাদেরকে এনেবেল করবে, সক্ষম করবে আমাদের মধ্যে শত্রুকে খুঁজে পেতে। এই দুটো জিনিসের মধ্যে অবশ্যই একজনকে পার্থক্যটি খুঁজে বের করতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমি স্মরণ করতে পারি যে আমার বাবা ওনার দিন শুরু করতেন at 4 AM, ভোর 4টের সময়। কিভাবে? বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন অর্থাৎ ভোরের আগে। আফটার দ্য নামাজ, নামাজের পর, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটি ছোট্ট নারকেলের বাগানে। উই ওন্ড, যে বাগানটি আমাদের নিজের ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। তাহলে ওনাদের বাড়ি থেকে নারকেলের বাগানের ডিস্টেন্স কত ছিল? এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তারপরে কি আছে? হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, তারপরে তিনি বাগান থেকে ফিরে আসতেন 1 ডজন নারকেল নিয়ে। কতগুলো নারকেল নিয়ে? 1 ডজন, মানে 12টি নারকেল নিয়ে।
টাইট অর্থাৎ বেঁধে, টুগেদার একসাথে বেঁধে, থ্রোন ওভার হিজ শোল্ডার অর্থাৎ ঘাড়ের উপরে বা কাঁধের উপরে ঝুলিয়ে দিয়ে বেঁধে 12টি নারকেল বাগান থেকে তিনি নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন, এবং তারপরে উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি কি করতেন, ওনার ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এই রুটিনটি টিকে ছিল বা চলেছিল যখন উনি 60s পার হয়ে গেছেন, অর্থাৎ যিনি যখন ওল্ড হয়ে গিয়েছিলেন তখনও তিনি এই নিয়মটিকে ফলো করতেন। তারপর দেখবে আরেকটি প্যারাগ্রাফ রয়েছে, আমরা শেষ করব। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, বলেছে আমি আমার জীবনে ট্রাইড চেষ্টা করেছি টু এমুলেট মাই ফাদার, আমার বাবাকে কপি করতে মানে অনুসরণ করতে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। যেহেতু তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, তোমরা সবাই জানো কে সায়েন্টিস্ট ছিলেন, এপিজে আব্দুল কালাম। যখন তিনি সায়েন্টিস্ট ছিলেন তখনও কিন্তু তিনি ওনার বাবাকে ফলো করতেন, অর্থাৎ ওনার বাবার আদর্শকে তিনি মেনে চলতেন। আই হ্যাভ এনডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এখানে এনডেভার্ড মানে মনে রাখবে ট্রাইড, অ্যাটেম্পটেড, আমি চেষ্টা করেছিলাম বোঝার, কি বোঝার, মৌলিক সত্যতা। রিভিলড টু মি, যেটা আমার কাছে প্রকাশ পেয়েছিল বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অর্থাৎ আমার বাবা আমার মধ্যে যে মৌলিক সত্যতা প্রকাশ করেছিল সেটা বোঝার আমি চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি বিশ্বস্ত অনুভব করেছিলাম দ্যাট যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, বলেছে একটি স্বর্গীয় ক্ষমতার অস্তিত্ব রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটি একজনকে উপরে তুলে নিতে পারে, ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলানকলি, বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনের সত্যিকারের জায়গায় একজনকে কি করতে পারে, গাইড করতে পারে, পরিচালনা করতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, একবার যদি একজন তার আবেগময় এবং শারীরিক বন্ধনটাকে সেভার করতে পারে, সেভার মানে কি, সেপারেট করতে পারে, আলাদা করতে পারে বা ত্যাগ করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তখন সে কি করবে, স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির পথে থাকবে, অর্থাৎ তিনি তখন স্বাধীনতা পাবেন, সুখ পাবেন এবং মনের শান্তি পাবেন। কখন পাবেন, যখন একজন তার আবেগময় এবং শারীরিক বন্ধনটাকে দূর করতে পারবেন, ত্যাগ করতে পারবেন, তখনই একমাত্র স্বাধীনতা, সুখ এবং মনের শান্তি পাওয়া যাবে। তো গল্পটি এখানেই শেষ করলাম, আশা করছি তোমরা শেষ অবধি দেখেছো এবং পুরোপুরি বুঝে গেছো। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, কমেন্ট সেকশন রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে, তো আমি যতটা পারি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।